स्वच्छ भारत का इरादा कर लिया हमने, देश से अपने ये वादा कर लिया हमने। स्वच्छ भारत का इरादा कर लिया हमने, देश से अपने ये वादा कर लिया हमने। हमसे निकलेगी स्वच्छता की एक नदी, छल 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 कल 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 एक धुली सी जिंदगी। स्वच्छता की जोत लेकर घर घर जाएंगे, साफ सुथरी रोशनी में सब नहाएंगे। स्वच्छ भारत का इरादा कर लिया हमने, देश से अपनी ये वादा कर लिया हमने। हर गली अब उन्नति की राह जाएगी, धूप आशा की आंगन आंगन गाएगी। स्वप्न गांधी जी का अब साकार करना है, स्वच्छता का देश में त्योहार करना है। खुद से ही करनी होगी शुरुआत, बनाएं स्वच्छ भारत साथ साथ। एक पवित्र सी हवा बहेगी, उज्ज्वल उज्ज्वल हो भारत। कोना कोना निर्मल होगा, विश्व कहेगा जय भारत। जाग उठेंगे भाग्य हमारे, स्वच्छ बनेगा ये भारत। जाग उठेंगे भाग्य हमारे, स्वच्छ बनेगा ये भारत। स्वच्छ भारत का इरादा कर लिया हमने, देश से अपने वादा कर लिया हमने। वादा कर लिया हमने। হ্যালো আরজে রিয়া, তুমি কোথায়? আরে আমরা রেডিওতে লাইভ শুরু করব তো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ আসছি। আসলে আমার বাড়িতে না একটু সমস্যা ঘটে গেছে। আমাকে তুমি আর 10টা মিনিট সময় দাও পৌলমিদি, আমি সমস্যাটা মেটানোর চেষ্টা করছি। কি হয়েছে? কি সমস্যা? কিছু বিপদ হয়েছে? থামো, আমাকে আগে পৌঁছাতে দাও, তারপরে বলছি। আমি খুব শীঘ্রই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এসো তাহলে। स्वच्छ भारत का इरादा कर लिया हमने, देश से अपने ये वादा। অবশেষে তুমি পৌঁছালে। তোমাকে হাততালি দিয়ে স্বাগত জানাতে হবে দেখতে পাচ্ছি। না না, তার কোনো প্রয়োজন নেই। তাহলে এবার আমাকে বলতে দাও তুমি কি হয়েছিল। শুধু তোমাকেই বলবো না, আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদেরও বলবো। দেখো, যেখানে আমরা রান্না করি এবং বাসনপত্র ধুই, সেখানে একটা লিকেজ দেখা গেছে। নোংরা জল বাইরে যেতে পারছিল না, কারণ নর্দমা একদম অবরুদ্ধ হয়ে গিয়েছিল। আর এটা প্রতিদিন ওখানে জমা হতে থাকে। আমার মনে হয় আমি একটু বেশি অলস। আর সেটা তো তুমি খুব ভালো রকমই জানো পৌলমিদি, আমি এটা সারাতে অনেকটা দেরি করেছি। তোমার সেই বিখ্যাত অলসতা সম্পর্কে তো আমরা বেশ ভালোভাবেই জানি, কিন্তু তারপর কি হলো সেটা বলো। এখন সেই লিকেজ থেকে জল সব স্থানে ছড়িয়ে পড়েছে, ডাস্টবিনের বর্জ্যের সাথে মিশে গেছে। আর আমার সারা বাড়িতে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। সারা বাড়িতে মশা মাছি পোকামাকড়ে একদম ভরে গেছে। ইস,
তাহলে তো এটা খুব খারাপ পরিস্থিতি হয়েছে। কিন্তু কি কাকতালীয় ব্যাপার দেখো, তোমার বাড়িতে আজকে এমন ঘটনা ঘটলো, আর আজকে আমরাও কিন্তু শ্রোতা বন্ধুরা এই ব্যাপারটা নিয়েই আলোচনা করতে চলেছি। রান্না করা বাসনপত্র ধোয়া বা শৌচালয়ের নোংরা জল যদি আমরা প্রতিদিন পরিষ্কার করি, আর তাহলে কিন্তু আমরা প্রতিদিন এই পরিষ্কার করলে তাহলে এটা একটা বড় সমস্যা তৈরি করবে সেই জলগুলো। কিন্তু যেমন তোমার রান্নাঘরে দুর্গন্ধ ছড়ালো, মশা মাছির উপদ্রব হয়ে গেল, যদি এটা প্রতি ঘরে ঘরে বা সমস্ত জনগোষ্ঠীতে ঘটে থাকে, তাহলে কি হতে পারে একবার ভাবতে পারছো? তুমি ঠিকই বলেছ, এটা স্বাস্থ্য এবং পরিবেশের জন্য গভীর সমস্যা হতে পারে। আমি নিশ্চিত যে আমাদের শ্রোতা বন্ধুরা আজকের এই পর্বের জন্য গভীর আগ্রহ নিয়ে বসে আছেন। তাহলে শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন তো কখনো কখনো আমাদের প্রত্যেকের জীবনে আমরা এই ধরনের সমস্যার সম্মুখীন হই, আর এই কারণেই সম্পূর্ণ স্বচ্ছতা এখন আমাদের দায়বদ্ধতা অনুষ্ঠানটি এতটাই গুরুত্বপূর্ণ। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আপনারা আমাদের দুজনকে নিশ্চয়ই চেনেন। আমি আরজে রিয়া এবং আমার সাথে আমারই সহকারী আরজে পৌলমিদি। এইমাত্র আরজে রিয়ার গল্প আপনারা শুনলেন, আর যেমনটা আমি বলেছি আমরা আজ এই রকমই একটা সমস্যা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি, আর সেটা হলো তরল বর্জ্য ব্যবস্থাপনা। আমি সবার সামনে প্রতিজ্ঞা করছি যে এই পর্ব শেষ হওয়ার সাথে সাথেই আমি এই লিকেজ আগে সারাই করব এবং আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। চলুন শুরু করি। তরল বর্জ্য বলতে আমরা আসলে কি বুঝি? ঘরোয়া কাজে, ব্যবসায়িক ক্ষেত্রে বা কলকারখানাতে যে জল ব্যবহৃত হয় তাকে কিন্তু তরল বর্জ্য বলে। এগুলো হলো সেই স্থানের সমস্ত নোংরা জল যেগুলি মানুষ খাবারের জন্য বা ব্যবহারের জন্য উপযুক্ত একদমই নয়। রান্না করা বা বাসনপত্র ধোয়া বা শৌচালয়ের নোংরা জল হলো তরল বর্জ্য। যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা হয় তাহলে কিন্তু এটা অনেকটাই সমস্যার কারণ হতে পারে। একদম একদম ঠিক বলেছো তুমি। কিন্তু তুমি কি জানো, এই সব তরল বর্জ্য একরকম কিন্তু হয় না। গ্রামীণ এলাকার তরল বর্জ্য দুই প্রকার হয়ে থাকে, গ্রে ওয়াটার এবং ব্ল্যাক ওয়াটার। রান্না করা, বাসনপত্র ধোয়া, স্নান করা, জামা কাপড় ধোয়ার জল হলো গ্রে ওয়াটার, আর শৌচালয়ের নোংরা জল আর হচ্ছে এটা কিন্তু পড়ছে ব্ল্যাক ওয়াটারের মধ্যে। আচ্ছা আচ্ছা। প্রায় 70% জল যা আমাদের বাড়ির বিভিন্ন কাজে ব্যবহৃত হয় তা গ্রে ওয়াটারের মধ্যে পরিণত হয়। এই কারণে আমাদের জলের ব্যবহার ভেবেচিন্তে কিন্তু করতে হবে শ্রোতা বন্ধুরা। চাল, ডাল, সবজি ধোয়া জল এগুলো আলাদা করে রেখে পরে সেই জল গাছে দেওয়া যেতে পারে। আমরা এই বিষয় নিয়ে আমাদের এই পর্বেই একটু বিস্তারিত আলোচনা করতে চলেছি। অন্যদিকে ব্ল্যাক ওয়াটার কিন্তু অনেক বেশি দূষিত হওয়ার কারণ এটা শৌচালয় থেকে নির্গত মানব বর্জ্য বা সেপটিক ট্যাঙ্ক থেকে উপচে পড়া এই ধরনের জলের সঠিক নিষ্পত্তির বিশেষ কিন্তু ব্যবস্থা প্রয়োজন। ব্ল্যাক ওয়াটারে রোগ সৃষ্টিকারী জীবাণু থাকে এবং তাই জৈবিক ও রাসায়নিক নিয়ন্ত্রণেরও কিন্তু ব্যবস্থাপনার প্রয়োজন আছে। সেই কারণেই সঠিক তরল বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজন। এটা ব্যতীত এই তরল বর্জ্য পানীয় জলের উৎসকে দূষিত করে, রোগ ছড়ায় এবং পরিবেশেরও ক্ষতি করে। কিন্তু যদি এটা সঠিকভাবে নিয়ন্ত্রিত হয় আর আমরা যদি এটা ব্যাপক আকারে ব্যবহার করি, বিশুদ্ধ পানীয় জলের অপব্যবহার কমাই, তাহলে এই সমস্ত পদক্ষেপগুলি আমাদের গ্রামকে সবুজ এবং পরিচ্ছন্ন করে তুলবে। চলুন এবার তরল বর্জ্য ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ তা নিয়ে কথা বলা যাক। প্রথমত, এই কলেরা, ডায়রিয়ার মতো রোগ প্রতিরোধের করতে কিন্তু সাহায্য করে, যেটা নোংরা জলের কারণ হয়ে থাকে। এরপরে একবার ভাবুন, কত মানুষ শুধুমাত্র তরল বর্জ্য ব্যবস্থাপনা না থাকার কারণে রোগে ভোগে। দূষিত জল খুব দ্রুত কিন্তু রোগ সংক্রমিত হয়।
বিশেষত গ্রামে, মানে যেখানে মানুষ সাধারণত জলের উৎসের উপর নির্ভরশীল। একদম ঠিক বলেছ। দ্বিতীয়ত, তরল বর্জ্যের নিয়ন্ত্রণ আমাদের পরিবেশকে রক্ষা করে। যদি তরল বর্জ্য সঠিকভাবে নিষ্পত্তি না করা হয়, তাহলে ক্ষতিকারক রাসায়নিক ও ব্যাকটেরিয়া আমাদের নদী পুকুরে প্রবেশ করে, পানীয় জল চাষের জমিতে ব্যবহৃত হয়, সেই জল এমনকি স্নানের জলকেও কিন্তু দূষিত করতে পারে। আর একটি গুরুত্বপূর্ণ কারণ হলো তরল বর্জ্যের পুনর্ব্যবহার ও পুনঃসক্রিয়করণ। তরল পদ্ধতি দ্বারা যেমন শোকপিট, লিচ পিট, সঠিক নর্দমা ব্যবস্থা, তরল বর্জ্য পুনরায় গাড়ি ধোয়া, বাড়ির বাইরের জিনিসপত্র ধোয়ার কাজে ব্যবহার করা যেতে পারে। এই সমস্ত উপায়গুলি স্বচ্ছ জলের ব্যবহারকে কিন্তু কমাবে। আমাদের ভূগর্ভস্থ জলের কথা কিন্তু ভুললে চলবে না। যদি আমরা অসতর্কভাবে চলি এবং তরল বর্জ্যকে নিষ্পত্তি না করি, তাহলে এটা মাটির তলায় গিয়ে ছুঁয়ে যাবে এবং আমাদের কুয়ো, নলকূপের মধ্যে আমরা ওই সমস্ত জায়গা থেকে আমরা যে জল পান করি, সেখানেও কিন্তু দূষণ ঘটাবে। এই কারণেই তরল বর্জ্যকে আলাদা রাখা এবং তার সঠিক ব্যবস্থাপনা করাও কিন্তু অত্যন্ত আবশ্যক। তরল বর্জ্য ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ তা আমরা জেনেই গেছি। তাহলে চলুন এখন আমাদের গ্রে ওয়াটার সম্পর্কে কিছু অজানা তথ্য আমরা জেনে নিই। যেহেতু গ্রে ওয়াটার কম দূষিত, তাই একে পুনর্ব্যবহার করা কিন্তু সহজ। তাহলে চলুন গ্রে ওয়াটারের কিছু নিরাপদ পুনর্ব্যবহার পদ্ধতি খুঁজি এবং আমাদের গ্রামকে পরিষ্কার ও জল সমৃদ্ধ রাখি। গ্রে ওয়াটার সংগ্রহ করার একটা সহজ পদ্ধতি হলো রান্না করা বা বাসনপত্র ধোয়া জল নর্দমার মাধ্যমে বালতিতে একত্রিত করা হয় এবং সেই জল গাছে দেওয়ার কাজে ব্যবহৃত হয়। বাথরুম থেকে আসা বর্জ্য জল সোকপিট বা লিচ পিটের সঙ্গে যুক্ত থাকে। পরিবারের ক্ষেত্রে শোকপিট বা লিচ পিট তৈরি করা কিন্তু খুব সহজ। শোকপিটের জন্য একটি গর্ত খুঁড়ে পাথর বা পোড়া ইট দিয়ে ভর্তি করা হয় এবং সেখানে গ্রে ওয়াটার কিন্তু সংগ্রহ করা হয়। অন্য একটি পদ্ধতি হলো পরিস্রাবণ পদ্ধতি। এটা স্বাভাবিকভাবে দুর্গন্ধ দূর করে এবং জলকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলে। লিচপিটও আছে, যা মৌচাকে প্রকোষ্ঠ প্রযুক্তিবিদ্যা ব্যবহার করে ইট দিয়ে তৈরি করা হয়। মৌচাক প্রকোষ্ঠ এটা কি জিনিস? গত পর্বে আমরা শৌচালয়ের মৌচাক প্রকোষ্ঠ নিয়ে কিন্তু কথা বলেছি। এখন কল্পনা করো মৌচাক কেমন দেখতে। ছোট ছোট 6 বাহুযুক্ত গর্তে ভর্তি। মৌচাক প্রকোষ্ঠ পদ্ধতি ইট ও সিমেন্ট বা প্লাস্টিক সিট দ্বারা তৈরি করা হয়। এই মৌচাক প্রকোষ্ঠ নোংরা জলের প্রবাহকে ধীরে ধীরে গতি সম্পন্ন করে এবং নোংরা ও সাবানকে ফিল্টার করে পরিশুদ্ধ জল মাটির মধ্যে কিন্তু যেতে দেয়। স্বচ্ছ ভারত মিশনের অধীনে অনেক গ্রামে সফলভাবে শোকপিট নির্মাণ করা হয়েছে এবং গ্রে ওয়াটার নিয়ন্ত্রণ করা যাচ্ছে। থামো, তুমি কি বলতে পারবে যে কেন শোকপিট নির্মাণ করা হয় এবং এটি কিভাবে গ্রে ওয়াটারকে নিয়ন্ত্রণ করে? একদম পারবো। শোকপিট হলো একটি ছোট গর্ত যা সব সময় ঢাকা থাকে, যা পাথর ও নুড়ি কাকড় দ্বারা ভরা থাকে। এটি নোংরা ও সাবানকে ফিল্টার করে পরিশুদ্ধ জল মাটির মধ্যে যেতে দেয়, যার ফলে ভূগর্ভস্থ জল দূষিত হওয়ার কোনো ভয়ই থাকে না। বুঝলাম। তাহলে শোকপিট মাটির নিচের জলকে পুনঃসক্রিয় করতে সাহায্য করে এবং আমাদের কূপ ও নলকূপগুলোকে শুকনোর হাত থেকে রক্ষা করে। একদম ঠিক, কিন্তু এটা মনে রাখতে হবে যে শোকপিট এবং লিচপিট ভৌগোলিক অঞ্চলের পরিস্থিতি অনুসারে নির্মাণ করা উচিত। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি আপনি কোনো কিছু নিচু ভূমিযুক্ত অঞ্চলে বসবাস করেন, তাহলে সেখানে বন্যার সম্ভাবনা আছে, তাহলে সেখানে শোকপিট বানানো ঠিক হবে না, কারণ ওই শোকপিট থেকে বজ্র তরল উপচে পড়তে পারে এবং আশেপাশের অঞ্চলগুলিকে দূষিত করতে পারে। আচ্ছা, সেই জন্য
সোকপিট তৈরি করার আগে কতগুলো নিরাপদ বিষয় অবশ্যই মনে রাখতে হবে। 1, উচ্চ জল সমৃদ্ধ পাথুরে জমি বা বন্যা প্রবণ অঞ্চলে সোকপিট ব্যবহার করা যাবে না। 2, পানীয় জলের উৎস যেমন হ্যান্ড পাম্প বা নলকূপ থেকে কমপক্ষে 10 মিটার দূরে কিন্তু এটা রাখতে হবে। সত্যি কিন্তু এগুলো খুব মূল্যবান তথ্য। পৌলমীদি, তুমি কি জানো এই ধূসর জল 2 রকম পদ্ধতিতে কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। 1 হলো ঘরোয়া ক্ষেত্রে এবং 2 জনগোষ্ঠীর ক্ষেত্রে। জনগোষ্ঠীর ক্ষেত্রে কিছু অত্যাধুনিক এবং দীর্ঘস্থায়ী পদ্ধতি দ্বারা, যেমন জনগোষ্ঠীর লিচ পিট, বজ্রস্থিতিশীল পুকুর এবং জলাভূমি নির্মাণের মাধ্যমে গ্রে ওয়াটার নিয়ন্ত্রণ করা হয়। জনগোষ্ঠীর লিচ পিট অনেকগুলি পরিবারের জন্য কিন্তু গ্রামের সুনির্দিষ্ট সুবিধাজনক স্থানে ইট দ্বারা নির্মাণ করা হয়। এখান থেকে গ্রে ওয়াটার বাহিত হয় এবং সেটা গর্তে জমা হয়। একটি বজ্র স্থিতিশীল পুকুর হলো মানুষের দ্বারা তৈরি বেসিন, যেখানে বজ্র তরল পরিবাহিত হয় এবং প্রাকৃতিকভাবে পরিশোধিত হয়। তারপর আমাদের কাছে আছে নির্মিত জলাভূমি, যা ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে প্রাকৃতিক জলাভূমির মতো কাজ করে। গ্রে ওয়াটারকে শোধন করে উদ্ভিদ ও মাটির ব্যবহারযোগ্য কিন্তু করে তোলে। যদি আপনি 5,000-এর অধিক লোক সংখ্যা বিশিষ্ট কোনো গ্রাম পঞ্চায়েতে বসবাস করেন, তাহলে আপনি সেখানে এই বিষয়ে উপস্থাপন করতে পারবেন। তারা তখন ঠিক করবেন যে গ্রামের ভৌগোলিক স্থিতি অনুসারে গ্রে ওয়াটার নিয়ন্ত্রণ কতটা উপযুক্ত এবং কতটা প্রয়োজনীয়। হ্যাঁ, যথার্থই বলেছো। এখন চলো ব্ল্যাক ওয়াটার নিয়ে কিছু আমরা আলোচনা করি। যেহেতু এখানে মানব বর্জ্য আছে, তাই এটি খুব যত্ন সহকারে কিন্তু নিয়ন্ত্রণ করা উচিত। যেটা নিয়ন্ত্রণের সব থেকে ভালো পথ হলো সঠিক স্বাস্থ্যবিধি পদ্ধতি অবলম্বন করা, যেমন সেপটিক ট্যাঙ্ক বা দ্বিগর্ত বিশিষ্ট শৌচালয়। একদম ভালোভাবে নিয়ন্ত্রিত সেপটিক ট্যাঙ্ক ও দ্বিগর্ত বিশিষ্ট শৌচালয় নিশ্চিত করে যে ব্ল্যাক ওয়াটার শোধিত হচ্ছে এবং আমাদের পারিপার্শ্বিক পরিবেশকে দূষিত করছে না। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা আমরা আবারও গত পর্বে আলোচনা করেছিলাম। সেপটিক ট্যাঙ্ক অবশ্যই নিয়মিত খালি করাতে হবে, কমপক্ষে প্রতি 3 থেকে 5 বছর অন্তর, যাতে উপচে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। অন্যদিকে দ্বিগর্ত বিশিষ্ট শৌচালয় প্রাকৃতিক উপায়েই বজ্রের পচন ঘটায়, আর সেপটিক ট্যাঙ্কে যেন একটি সোকপিট থাকে যাতে ব্ল্যাক ওয়াটার সরাসরি নর্দমায় গিয়ে পড়ে। এই 2 পদ্ধতি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ নিশ্চিত করে যে ব্ল্যাক ওয়াটার সক্রিয়ভাবে শোধিত হচ্ছে এবং এটি জলের উৎস ও মাটিকে দূষিত করছে না। হ্যাঁ, একেবারেই ঠিক বলেছো পৌলমীদি তুমি। এটি একটি প্রকৃষ্ট উদাহরণ যে কিভাবে বর্জ্যকে ব্যবহারযোগ্য করে তোলা যায়। ব্ল্যাক ওয়াটারের সঠিক শোধন মশা মাছির সংখ্যা কমায়, রোগ জীবাণুর পরিমাণ কমায় এবং প্রত্যেকের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম গড়ে তোলে। ব্যক্তিগত পর্যায়ে কে কি করতে পারে তা নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি, কিন্তু যদি আমরা উন্নত ও পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে চাই, তাহলে আমাদের সমগ্র জনগোষ্ঠীকে একসাথে কিন্তু কাজ করতে হবে। অনেক গ্রাম তাদের তরল বজ্র নিয়ন্ত্রণের জন্য লোকাল কমিটি কিন্তু গঠন করেছে এবং তারা সাফল্যের সাথে তরল বজ্র ব্যবস্থাপনা কিন্তু করে চলেছে। তুমি ঠিক বলেছ, জনগোষ্ঠী একসঙ্গে মিলে সোকপিট খুঁড়তে নর্দমা বানাতে পারে এবং সেই নর্দমা ঢাকা রাখতে পারে যাতে নোংরা জল পরিচ্ছন্ন জলের উৎসের সঙ্গে না মিশে। ভালো নর্দমার ব্যবস্থা থাকলে নোংরা জল খুব সহজেই বাড়ি থেকে দূষিত বা দূরে গিয়ে পড়তে পারে। হ্যাঁ, এর ফলে স্বাস্থ্য ভালো থাকে এবং পরিবেশও নির্মল থাকে। হ্যাঁ, এর মানে অন্য আর এক মহান উদ্যোগ হলো স্থানীয় উদ্ভাবনগুলোকে উৎসাহিত করা। কিছু গ্রামে পরিশোধিত গ্রে ওয়াটারকে জমি সেচের কাজে কিন্তু পুনর্ব্যবহার করা হয়ে থাকে। আবার কেউ কেউ বৃষ্টির জলকে ট্যাঙ্কে সঞ্চয় করে এবং তা দিয়ে জমি বা ঘরোয়া রান্নার কাজে কিন্তু ব্যবহার করে জল সঞ্চয় করে। আমরা আরো শিক্ষা নিতে পারি বিভিন্ন রাজ্যের সফল গল্পগুলো থেকে,
যেমন তেলেঙ্গানা, ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশ, যেখানে গ্রামীণ অঞ্চলে উন্নত স্বাস্থ্যবিধিতে সোকপিট এবং নর্দমা পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পানীয় জল বা স্বাস্থ্যবিধি বিভাগের অন্তর্গত গ্রে ওয়াটারের রিপোর্ট অনুযায়ী কিন্তু সরকার স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ 2 এর মাধ্যমে এই চেষ্টাকে সমর্থন করে, যার ফলে এখনো অবধি 11.8 লক্ষেরও অধিক গ্রে ওয়াটার কিন্তু নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করা হয়েছে, যার মধ্যে 8.9 লক্ষের শোকপিট রয়েছে। এর থেকে এটাই কিন্তু প্রমাণিত হয় যে সঠিক পরিকল্পনার মাধ্যমে আমরা এই সমস্যাগুলি কার্যকরভাবে সমাধান করতে পারি। তাহলে শ্রোতা বন্ধুরা, আজ আমরা শিখলাম যে তরল বর্জ্য ব্যবস্থাপনা খুব একটা কঠিন কাজ কিন্তু নয়। ক্ষুদ্র কিছু সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ, যেমন গ্রে ওয়াটার পুনর্ব্যবহার, ব্ল্যাক ওয়াটার নিয়ন্ত্রণ, সেপটিক ট্যাঙ্ক রক্ষণাবেক্ষণ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের সকলের জন্য পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর পরিবেশ আমরা নিশ্চিতভাবে পেতে পারি। একদম ঠিক, প্রত্যেকটা পদক্ষেপই আমাদের কিন্তু মূল্যবান। সেটা উপচে পড়া নর্দমা দেখাশোনা করা হোক বা সেপটিক বানানো হোক অথবা সচেতনতা বিস্তার, প্রত্যেক পদক্ষেপই আমাদেরকে পরিচ্ছন্ন ও নিরাপদ ভবিষ্যতের দিকে কিন্তু এগিয়ে নিয়ে যায়। যদি আমরা আমাদের নর্দমা এবং আমাদের বর্জ্য সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে শুধুমাত্র আমরা জল বাঁচাবো এমনটাই কিন্তু নয়, স্বাস্থ্যকর জীবনও আমরা উপভোগ করতে পারবো। চলুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা গ্রে ওয়াটার ব্যবহার করব, আমাদের বাড়িতে গ্রে ওয়াটারের সঙ্গে ব্ল্যাক ওয়াটার মিশ্রণ করব না, আর নিশ্চিত রূপে বর্জ্য জল সঠিকভাবে নিয়ন্ত্রণ করব। আমাদেরকে ভালোভাবে কার্যকরী স্বাস্থ্যবিধি প্রণালী তৈরি করতে হবে এবং তার রক্ষণাবেক্ষণও করতে হবে, যে আমাদের পারিপার্শ্বিক পরিবেশকে পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর রাখবে। আমাদের সকলের একত্রিত প্রচেষ্টায় এই সমাজের পরিবর্তন কিন্তু আমরা আনতে পারি। সব সময় মনে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামই হলো স্বাস্থ্যকর গ্রাম। এতক্ষণ আমাদের শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সময় পর্যন্ত আপনারা পরিচ্ছন্ন থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই যে আমরা আমাদের গ্রামকে অবশ্যই পরিচ্ছন্ন রাখব। নমস্কার। बनाएं स्वच्छ भारत साथ साथ, एक पवित्र सी हवा बहेगी, उज्ज्वल उज्ज्वल हो भारत, कोना कोना निर्मल होगा, विश्व कहेगा जय भारत। जाग उठेंगे भाग्य हमारे, स्वच्छ बनेगा ये भारत। जाग उठेंगे भाग्य हमारे, स्वच्छ बनेगा ये भारत।